Welcome to the show. Mezo Reza Tudu presentation. প্রিয় শ্রোতা বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি মেজর রেজা টুলু, ৭১-এর মুক্তিবাহিনীর জানা অজানা তথ্য নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ এটা আমার গত ১৯ নম্বর পর্বে যে বিষয়বস্তু ছিল পাকিস্তানের কারাগারে শেখ মুজিবের বন্দি জীবন, তার বাকি অংশটায় আমি আজকের এই ২০ নম্বর পর্বে আপনাদের কাছে তুলে ধরব এবং আজকে এই বিষয়টা এই পর্বেই শেষ করে দেব। গত পর্বে আমি যেখানে শেষ করেছিলাম একটু আপনাদের স্মরণ করিয়ে দিই যে ৪ ডিসেম্বর ১৯৭১ শেখ মুজিবকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয় এবং লায়ালপুর কারাগার থেকে তাকে স্থানান্তর করে মিয়ানলি কারাগারে আনা হয়। সেখানে তাকে মৃত্যুদণ্ড আসামি হিসাবে একটি নির্জন প্রকোষ্ঠে রাখা হয় এবং শেখ মুজিবুর রহমান তিনি মৃত্যুর জন্য প্রহর গুনতে থাকেন। এখন আমি আজকের পর্ব শুরু করছি। এই মিয়ানওয়ালি একদিন এই মিয়ানওয়ালি জেলের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট ফজল দাদ, পুলিশ অফিসার ফজল দাদ, তিনি কয়েদিদের ব্যারেকে আসেন এবং ৮ জন কয়েদিকে উনি জড়ো করেন। সেখানে এই কয়েদিদের মধ্যে একজন ছিল ভাস্কর নামের কয়েদি। তার বক্তব্য অনুযায়ী এই পুলিশ অফিসার ফজল দাদ তাদেরকে জড়ো করে ৮ জনকে এবং তাদেরকে নিয়ে যায় যেখানে শেখ মুজিব বন্দী ছিলেন এবং তাদেরকে হুকুম করা হয় যে সেখানে একটা ৮ ফিট লম্বা, ৪ ফিট চওড়া এবং ৪ ফিট গভীর একটা গর্ত করতে। এই ভাস্কর এবং তার সঙ্গীরা তখন বুঝে ফেলল যে শেখ মুজিবকে আজকে রাতেই ফাঁসি দেওয়া হবে এবং এটা তার কবর। যাই হোক, তারা রাত ৯টার মধ্যে কবর সম্পন্ন করলো এবং যার যার ব্যারাকে চলে গেল। কিন্তু রাতভর সেরকম কোনো ঘটনা ঘটল না। পরে তারা জানতে পারে যে তার ফাঁসি পিছিয়ে দেওয়া হয়েছে। পরের দিন তাদেরকে আবার এক জায়গায় করা হলো এবং সেই গর্ত ভরাট করতে বলা হলো। ২-১ দিন পর আবার সেই পুলিশ অফিসার ফজল দাদ তিনি ওই ৮ জন কয়েদিকে নিয়ে আবার গর্ত খুঁড়তে বললেন। তারা তাই করলো। পরের দিন আবার তার সেই গর্ত ভরে দিতে বললেন। তো এইরকমভাবে এই প্রক্রিয়া ৩ বার ঘটেছিল, কিন্তু ৩ বারই তার ফাঁসির অর্ডার পিছিয়ে দেওয়া হয়। এখানে আমি একটু বলে রাখি যে ডেভিড ফ্রস্টের সাক্ষাৎকারের সময় এক প্রশ্নের উত্তরে বঙ্গবন্ধু বলেছিলেন যে হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি যে আমার কবর খোঁড়া হচ্ছে। আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম এটা কি আমার কবর? উত্তরে তারা অবশ্য বলেছিল যে না না, তোমার কবর হবে কেন, এটা ধরো যদি বোম্বিং হয় তাহলে তুমি এখানে এসে শেল্টার নিতে পারবে, এটা একটা ট্রেঞ্চ। যাই হোক, এদিকে ৯ ডিসেম্বর ১৯৭১ ঢাকার রেসকোর্স ময়দানে পাক বাহিনী যখন আত্মসমর্পণ করে সে সময় বঙ্গবন্ধু কারাকুটিতে মৃত্যুর প্রহর গুনছিলেন। শেখ মুজিবুর রহমানকে ফাঁসি দেওয়ার প্রস্তুতি গ্রহণের জন্য ইয়াহিয়া খান কারা কর্তৃপক্ষকে কাছে নির্দেশ পাঠিয়েছিলেন এবং জানিয়েছিলেন মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য তার কাছে বিশেষ টেলিগ্রাম যাবে। কিন্তু সেই বিশেষ টেলিগ্রাম আর পাঠানো হয় নাই, কারণ তার আগে
পাক আর্মি সারেন্ডার করে। 16ই ডিসেম্বর 1971 তারিখে পাক বাহিনী আত্মসমর্পণ করে এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 21 ডিসেম্বর 71 শেখ মুজিবুর রহমানকে মিয়ানওয়ালী জেল থেকে মুক্ত করে প্রথমে ইসলামাবাদ এবং তারপর রাওয়ালপিন্ডিতে নিয়ে আসা হয়। 27 ডিসেম্বর 71 জুলফিকার আলী ভুট্টো সশস্ত্র প্রহরী বেষ্টিত হয়ে শেখ মুজিবের সাথে দেখা করেন। শেখ মুজিব তাকে জিজ্ঞেস করেন, আপনি এখানে কি ব্যাপার? তখন ভুট্টো হেসে জবাব দেন, আমি এখন পাকিস্তানের প্রধান সামরিক আইন প্রশাসক ও প্রেসিডেন্ট। শেখ মুজিব তখন জানতে চাইলেন, আগে বলুন আমি মুক্তি না বন্দী, তারপর আপনার সাথে আমি কথা বলবো, অন্যথায় নয়। ভুট্টো বললেন, আপনি যখন খুশি চলে যেতে পারেন। তারপর জানতে চাইলেন তিনি আর কিছুদিন থাকতে পারবেন কিনা। শেখ মুজিব তখন বুঝতে পারলেন তার মুক্তি আসলে শর্ত সাপেক্ষে, আর তিনি এখনো বিপদমুক্ত নন। ভুট্টো শেখ মুজিবের কাছ থেকে পুনঃ সম্পর্ক স্থাপনে সচেষ্ট হওয়ার নিশ্চয়তা চান। মৌখিক নিশ্চয়তা নয়, আনুষ্ঠানিক চুক্তি। উত্তরে শেখ মুজিব বলেছিলেন, আমি আমার জনগণের সাথে কথা না বলে কোনো প্রতিশ্রুতিতে যাব না। ভুট্টো তখন বুঝে গেলেন বঙ্গবন্ধুর কোনো রকম প্রতিশ্রুতির ইচ্ছা নাই এবং শেষ পর্যন্ত শেখ মুজিবকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেন। ভুট্টো সে সময় শেখ মুজিবের সাথে দুবার দেখা করেছিলেন এবং দুবারই রাত্রে। অতঃপর পাকিস্তান সেনাবাহিনীর আত্মসমর্পণের 21 দিন পর 7 জানুয়ারি 1972 সন্ধ্যায় শেখ মুজিবুর রহমানকে বলা হলো যে পিআইয়ের একটা প্লেন ইসলামাবাদ বিমানবন্দরে তার জন্য অপেক্ষা করছে। ভুট্টো চেয়েছিলেন বিমানযাত্রা ঘটুক গোপনীয়তার মধ্যে, তাই শেখ মুজিব ও ভুট্টোকে নিয়ে গাড়ি বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হলো রাত 2টায়। গাড়িতে বসেও ভুট্টো শেখ মুজিবকে বলেছিলেন পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে একটা দৃঢ় সম্পর্কের কথা। গাড়িতে যখন শেখ মুজিব জানতে চাইলেন বিমান তাকে ঢাকায় নিয়ে যাচ্ছে কিনা, উত্তরে ভুট্টো বলেছিলেন যে না, আপনাকে লন্ডনে পৌঁছে দেওয়া হবে। এই জবাব শুনে তিনি একটু চিন্তায় পড়লেন। তিনি চিন্তায় পড়লেন যে তিনি এখনো মুক্ত না বন্দী। কারণ তখনও চাবিকাঠি ভুট্টোর হাতেই ছিল। তবে যাই হোক, তেমন আর কোনো অঘটন ঘটে নাই। পিআইয়ের বিমান ক্যাপ্টেন ছিলেন এয়ার মার্শাল জাফর চৌধুরী। তিনি 8 জানুয়ারি 1972 ভোর ঠিক 6:36 লন্ডন ইন্টারন্যাশনাল হিথ্রো এয়ারপোর্টে অবতরণ করান। লন্ডন ইন্টারন্যাশনাল হেরাল্ড ট্রিবিউন এর রিপোর্ট থেকে জানা যায় যে শেখ মুজিব টেলিফোনে ঢাকায় তার স্ত্রী সন্তানদের সাথে কথা বলেছিলেন, আর ঢাকা থেকে ইউপিআই শেখ মুজিবের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের উদ্ধৃতি দিয়ে জানিয়েছিল যে তার পিতার প্রথম প্রশ্ন ছিল, তোরা সবাই বেঁচে আছিস তো, তোর মা কেমন আছে? অতঃপর স্ত্রীর সাথে কথা বলেন। স্বামীর কণ্ঠ শুনে স্ত্রী বেগম মুজিব তার গলা আর্দ্র হয়ে ওঠে। পরে তিনি ও ছেলেমেয়েরা আধা ঘন্টা কথা বলেন। অবশেষে 10 জানুয়ারি 1972 সকালে ব্রিটেনের রাজকীয় বিমান বাহিনীর এক বিশেষ বিমানে ঢাকার পথে যাত্রা করেন। বঙ্গবন্ধু ঢাকা আসার পথে দিল্লিতে বিরতি করেন। এবং দুপুর 1:41 জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
ঢাকার তেজগাঁও বিমানবন্দরে পৌঁছান। 290 দিন পর তিনি স্বাধীন বাংলাদেশে পা রাখেন। তারপর প্রখর সূর্যালোকে দাঁড়িয়ে শেখ মুজিব সুদাদের প্রতি আবেদন জানালেন, 9 মাসের স্বাধীনতা সংগ্রামে পাক বাহিনী দ্বারা 30 লক্ষ বাঙালি মৃত্যুর প্রতিশোধ নিতে কেউ যেন সচেষ্ট না হয়। তিনি ভরাট কণ্ঠে বলেন, তাদের ক্ষমা করে দিন। আজ আমি চাই না কেউ কোনো প্রতিশোধ নিক, আর যেন হত্যা না ঘটে। প্রিয় শ্রোতা বন্ধুগণ, পাকিস্তানের কারাগারে শেখ মুজিবুর রহমানের বন্দি জীবনের ইতিহাস আমার 2 পর্বের আজকে এখানেই শেষ করছি। আগামীতে আশা করি আরও নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আল্লাহ হাফেজ।